ভারত, যার সঙ্গে বাংলাদেশের শুধু সীমান্ত নয়, বাণিজ্য, বিদ্যুৎ, ট্রানজিট, প্রযুক্তি আর বিশ্বাস জড়িয়েছিল। রাশিয়া, যে দেশ এই নিউক্লিয়ার স্বপ্নে ঢেলে দিয়েছে বিলিয়ন বিলিয়ন ডলার। আর অস্ট্রেলিয়া, যে দেশের ওপর দাঁড়িয়ে আছে বাংলাদেশের টেক্সটাইল সেক্টরের বড় অংশ। আর বাংলাদেশের হাতে রইল একটা অসম্পূর্ণ স্বপ্ন আর একটা বিশাল ঋণের বোঝা। কারণ প্রজেক্ট যদি মাঝপথে আটকে থাকে, তাহলে রাশিয়া হয় পুরো কন্ট্রোল নেবে, না হলে সুদসহ টাকা তুলতে শুরু করবে। আর ঠিক এই জায়গা থেকেই ঢাকা থেকে চট্টগ্রাম সবখানে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভারতকে অযথা কেন শত্রু বানানো হলো? চীন আর পাকিস্তানের ওপর ভরসা করেই বা কি পাওয়া গেল? বড় বড় ব্যবসায়ীরা এখন প্রকাশ্যে নয়, কিন্তু আড়ালে বলছে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করে আসলেই কি পাওয়া গেল? চীন কি এসে বিদ্যুৎ দিল? পাকিস্তান কি এসে ফ্যাক্টরি চালালো? বাস্তবতা কঠিন। ভিডিওর কিছু অংশ প্রথমে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আসলে কি হতে যাচ্ছে সেটি দেখতে ভিডিওটির সাথেই থাকুন। আপনার কি কখনো মনে হয় না ইউনুস আসলে নোবেল পুরস্কারটা পেল কিভাবে? কারণ আজ তার নেওয়া সিদ্ধান্তগুলোর ফল ভোগ করছে তার নিজের দেশই। অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে সাধারণ মানুষকে। বাংলাদেশের সেই স্বপ্নের প্রজেক্ট রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এক সময় যেটাকে বলা হচ্ছিল এনার্জি রেভলিউশন, আজ সেটাই দাঁড়িয়ে আছে মাঝপথে, না পুরো না আধা, শুধু আটকে থাকা একটা দুঃস্বপ্ন। খবরগুলো একদম পরিষ্কার বলছে রূপপুর নিউক্লিয়ার প্রজেক্টে কাজ কার্যত থেমে গেছে। আর কাজ এমনিতেই থামেনি। সেখানে কর্মরত ভারতীয় ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান আর ওয়ার্কাররা সোজা বলে দিয়েছে এবার আর নয়। এখন প্রশ্নটা এটা নয় যে কাজ থামলো কেন, আসল প্রশ্ন হলো কার ভুলে থামলো। ক্ষমতায় আসার পর বাংলাদেশের নতুন সরকারের সামনে দুটো রাস্তা ছিল। একটা রাস্তা ছিল ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার, পড়শিদের সঙ্গে সম্পর্ক সামলে চলার, ভারত, রাশিয়া, অস্ট্রেলিয়ার মতো দেশের সঙ্গে কৌশলগত ব্যালেন্স রেখে এগোনোর। কিন্তু তারা সেই রাস্তা নেয়নি। তারা বেছে নিয়েছে সংঘাতের পথ, অহংকারের পথ। আর সেই পথই আজ তাদের এনে দাঁড় করিয়েছে অন্ধকারের মুখে। ভারত, যার সঙ্গে বাংলাদেশের শুধু সীমান্ত নয়, বাণিজ্য, বিদ্যুৎ, ট্রানজিট, প্রযুক্তি আর বিশ্বাস জড়িয়েছিল। রাশিয়া, যে দেশ এই নিউক্লিয়ার স্বপ্নে ঢেলে দিয়েছে বিলিয়ন বিলিয়ন ডলার। আর অস্ট্রেলিয়া, যে দেশের ওপর দাঁড়িয়ে আছে বাংলাদেশের টেক্সটাইল সেক্টরের বড় অংশ। নতুন সরকার একে একে তিনজনকেই বিরক্ত করতে শুরু করল, কোনো হিসেব না করে, কোনো দূরদৃষ্টি ছাড়াই। কট্টরপন্থী চাপের কাছে নতি স্বীকার করে, ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য, চিকেন নেক ব্লক করার হুমকি, হিলসা মাছের রপ্তানি বন্ধ, তারপর পশ্চিমবঙ্গ নিয়ে আজগুবি দাবি। কূটনীতিতে একটা অলিখিত নিয়ম থাকে, যে দেশ আপনাকে দাঁড়াতে সাহায্য করে তার কাঁধে পা রেখে লাভ দেওয়া যায় না। কিন্তু এখানেই সবচেয়ে বড় ভুলটা হলো, একদিকে ভারতকে ছোট করার চেষ্টা, আর অন্যদিকে চীন আর পাকিস্তানের কোলে বসার তাড়া। আর ঠিক এখান থেকেই গল্পটা নিতে শুরু করল ভয়ঙ্কর মোড়। পাকিস্তানের সঙ্গে নিউক্লিয়ার সহযোগিতার কথা, ভারত সীমান্তের কাছাকাছি পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা। এই না ভেবে যে দেশ নিজেই অর্থনৈতিকভাবে হাঁপাচ্ছে, সে আরেকটা দেশকে কিভাবে স্থিতিশীলতা দেবে? এটা কূটনীতি নয়, এটা রাজনৈতিক আত্মঘাত। আর আত্মঘাতের ফল আসতে সময় লাগে না। এই অবস্থায় গল্পটা এবার ঘুরে যায় রূপপুরের দিকে। চলুন এবার রূপপুরের দিকে তাকাই। মানচিত্রে দেখলে পশ্চিমবঙ্গের ঠিক পূর্ব দিকেই বাংলাদেশ, আর সেখানেই পদ্মা নদীর ধারে রূপপুর। এই জায়গাটাকেই একসময় বলা হচ্ছিল বাংলাদেশের এনার্জি ফিউচার। দিন রাত চলত মেশিন, হাজার হাজার ওয়ার্কার কাজ করত, কনস্ট্রাকশনের শব্দে গোটা এলাকা গমগম করত। আর আজ সেখানে নিঃশব্দতা, একটা অস্বস্তিকর সন্নাটা। এখন বুঝতে হবে এই প্রজেক্টটা এত গুরুত্বপূর্ণ কেন ছিল। বাংলাদেশে বিদ্যুতের চাহিদা হু হু করে বাড়ছে। হাজার হাজার টেক্সটাইল ফ্যাক্টরি, যেখানে 24 ঘন্টা মেশিন চলে। এই ফ্যাক্টরিগুলি আনে বৈদেশিক মুদ্রা। এই ফ্যাক্টরিগুলি দেশের অর্থনীতির ইঞ্জিন। কিন্তু সমস্যা একটাই, বিদ্যুৎ সব সময় কম পড়ে। আর যখন বিদ্যুৎ কম পড়ে, বাংলাদেশ তাকায় ভারতের দিকে। প্রতি মাসে কোটি কোটি ডলার দিয়ে ভারত থেকে বিদ্যুৎ কিনতে হয়।
এই নির্ভরতাই ছিল বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতা। এই কারণেই আগের সরকার রাশিয়ার সঙ্গে হাত মিলিয়ে রূপপুর নিউক্লিয়ার প্রজেক্টের ভিত্তি রেখেছিল। একটা বড় স্বপ্ন, একটা বিশাল বাজি। রাশিয়া ঢেলেছিল প্রায় $3 বিলিয়ন। ভারতীয় কোম্পানি শুধু রিয়্যাক্টর নয়, পুরো দেশের ট্রান্সমিশন নেটওয়ার্কের দায়িত্ব নিয়েছিল। কারণ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট শুধু লোহা আর সিমেন্টের খেলা নয়। ঢাকা থেকে 160 কিলোমিটার দূরে তৈরি হওয়া বিদ্যুৎ নিরাপদভাবে রাজধানীতে পৌঁছানো, এটা অত্যন্ত স্পেশালাইজড কাজ। এই কারণেই একসঙ্গে কাজ করছিল ভারতীয় ইঞ্জিনিয়ার, রুশ প্রযুক্তি আর বিদেশি স্পেশালিস্টরা। টার্গেট ছিল 2025 2400 মেগাওয়াট বিদ্যুৎ, মানে বাংলাদেশের মোট চাহিদার প্রায় 20%। কিন্তু ঠিক তখনই এলো ক্ষমতার পালাবদল, আর সঙ্গে এলো রাজনৈতিক অহংকার। প্রথমে বন্যার অজুহাতে কাজ থামল। পরিস্থিতি স্বাভাবিক হতেই আশা ছিল কাজ আবার শুরু হবে। কিন্তু তখনই বড় ধাক্কা। ভারতীয় ওয়ার্কাররা ফিরে যেতে অস্বীকার করল। কেন? কারণ সম্পর্ক কেবল কাগজে চলে না। যখন প্রতিদিন ভারত বিরোধী স্লোগান শোনা যায়, যখন হুমকির পরিবেশ তৈরি হয়, তখন কোনো প্রফেশনাল কেন নিজের জীবন ঝুঁকিতে ফেলবে? এখানেই খেলাটা ঘুরে গেল। ভারতীয় কোম্পানি সাইট ছাড়ল, ওয়ার্কাররা ফিরে এলো, আর বাংলাদেশের হাতে রইল একটা অসম্পূর্ণ স্বপ্ন আর একটা বিশাল ঋণের বোঝা। কারণ প্রজেক্ট যদি মাঝপথে আটকে থাকে, তাহলে রাশিয়া হয় পুরো কন্ট্রোল নেবে, না হলে সুদসহ টাকা তুলতে শুরু করবে। এখন ভাবুন, $3 বিলিয়ন চাপ, থেমে থাকা প্রজেক্ট, ক্ষুব্ধ সাধারণ মানুষ, আর ভারতের সঙ্গে ভেঙে যাওয়া বিশ্বাস। এটা আর সাধারণ সংকট নয়, এটা বহুমাত্রিক বিপর্যয়। আর ঠিক এই জায়গা থেকেই ঢাকা থেকে চট্টগ্রাম সবখানে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভারতকে অযথা কেন শত্রু বানানো হলো? চীন আর পাকিস্তানের ওপর ভরসা করেই বা কী পাওয়া গেল? এই প্রশ্নগুলোর উত্তর এখনও নেই। শক্তি মন্ত্রক থেকে শুরু করে অর্থ মন্ত্রক, একটার পর একটা জরুরি বৈঠক। ফাইল খুলছে, বন্ধ হচ্ছে, ফোন যাচ্ছে, উত্তর আসছে না। আর প্রতিটা বৈঠকের শেষে একটাই কথা ঘুরে ফিরে আসছে: ভারত ছাড়া এই প্রজেক্ট এগোনো অসম্ভব। কিন্তু এই সত্যটাই এতদিন মানতে চাইছিল না নতুন সরকার। কারণ বাস্তবতা মেনে নেওয়া মানে ভুল স্বীকার করা। আর সেই ভুলটা এখন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বাংলাদেশের অর্থনীতি। ঢাকার রাস্তায় মানুষ প্রশ্ন করছে, ফ্যাক্টরি বন্ধ হলে কাজ দেবে কে? বিদ্যুৎ না থাকলে শিল্প চলবে কিভাবে? বিদেশি ইনভেস্টররা পালালে দেশ টিকবে কিভাবে? টেক্সটাইল সেক্টর, যেটা বাংলাদেশকে বিশ্ববাজারে পরিচিত করিয়েছে, সেটাই এখন সবচেয়ে বড় চাপে। অর্ডার কমছে, ডলার নেই, আর তার উপর বিদ্যুৎ সংকট। বড় বড় গার্মেন্ট মালিকরা এখন ক্যামেরার সামনে না হলেও বন্ধ দরজার ভেতরে এক কথা বলছেন। ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করে আসলে লাভটা কি হলো? চীন কি বিদ্যুৎ দিল? পাকিস্তান কি ফ্যাক্টরি চালালো? এই প্রশ্নগুলোর কোনো বাস্তব উত্তর নেই। চীন শুধু বিবৃতি দিতে জানে, কিন্তু টাকা ঢালতে গেলে এক পা পিছিয়ে যায়। কারণ চীন অস্থির সরকারের ওপর বড় বিনিয়োগ করতে চায় না। আর পাকিস্তান, সে নিজেই এখন IMF-এর দরজায় দাঁড়িয়ে। অন্য দেশের জন্য নিউক্লিয়ার স্বপ্ন দেখানোর অবস্থায় নেই। মানে যাদের কাঁধে ভরসা করে হাঁটা শুরু হয়েছিল, সেই কাঁধগুলো ফাঁপা বেরিয়ে এলো। আর এখানেই গল্পটা আবার ঘুরে আসে সেই পুরনো জায়গায়। ভারত, ভারত যে 1971 সালে রক্ত দিয়েছিল, ভারত যে বিদ্যুৎ দিয়েছে, ওষুধ দিয়েছে, রাস্তাঘাট, রেল, ট্রানজিট খুলে দিয়েছে। আর বদলে কি চেয়েছে? না শর্ত, না শোরগোল, শুধু স্থিতিশীলতা, শুধু বিশ্বাস। কিন্তু সেই বিশ্বাসটাই ভেঙে গেছে। আর ভারত জানে, আজ যদি দৌড়ে গিয়ে সাহায্য করে, তাহলে কাল একই ভুল আবার হবে। তাই ভারত হুমকি দেয় না, শব্দ করে না। ভারত শুধু একটাই কাজ করে, হাতটা ধীরে ধীরে পিছিয়ে নেয়। আর তখন সামনের দেশটা নিজেই পরিস্থিতি পড়ে নিতে বাধ্য হয়। আজ রূপপুর ঠিক সেই পাটটাই দিচ্ছে। একটা অসম্পূর্ণ পাওয়ার প্ল্যান্ট নয় শুধু, এটা একটা সতর্কবার্তা প্রতিটা দেশের জন্য, যারা ভাবে ভারতকে হালকাভাবে নেওয়া যায়। ইতিহাস সাক্ষী, যারা ভারতের বন্ধুত্বকে ছোট করে দেখেছে, তাদের পরে মূল্য চোকাতে হয়েছে। শ্রীলঙ্কা তার উদাহরণ। আর আজ বাংলাদেশ দাঁড়িয়ে আছে ঠিক সেই মোড়ে। রূপপুর এখন শুধু একটা থেমে থাকা প্রজেক্ট নয়, এটা একটা প্রতীক। যখন রূপপুরের সাইটে মেশিনগুলো থেমে গেল, তখন শুধু লোহার শব্দ বন্ধ হয়নি, ঢাকার পাওয়ার করিডোরে মানুষের বুকের ধুকপুকানিও বেড়ে গেছে। এনার্জি মন্ত্রকে বৈঠকের পর বৈঠক,
ফাইল উল্টানো হচ্ছে, ফোন করা হচ্ছে, কিন্তু প্রতিটিটা মিটিংয়ের শেষে একটাই কথা বেরিয়ে আসছে: ভারত ছাড়া এই প্রজেক্ট বাঁচানো সম্ভব নয়। এই সত্যটাই এতদিন এড়িয়ে যাওয়া হয়েছিল, কারণ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ভাষণে চলে না, টুইটারে বন্ধুত্ব দেখালেও চলে না। এগুলো চলে বাস্তব সহযোগিতায়, ভরসায় আর দীর্ঘমেয়াদী সম্পর্কের উপর। আজ ঢাকার রাস্তায় সাধারণ মানুষ প্রশ্ন করছে, ফ্যাক্টরি বন্ধ হলে চাকরি দেবে কে? বিদ্যুৎ না থাকলে শিল্প চলবে কিভাবে? ইনভেস্টররা পালিয়ে গেলে অর্থনীতি টিকবে কিভাবে? টেক্সটাইল সেক্টর আগেই চাপে, অর্ডার কমছে, ডলারের সংকট, আর তার ওপর বিদ্যুৎ অনিশ্চয়তা। যে সেক্টরটা বাংলাদেশকে গ্লোবাল ম্যাপে জায়গা করে দিয়েছিল, আজ সেই সেক্টরই সরকারের দিকে আঙুল তুলছে। বড় বড় ব্যবসায়ীরা এখন প্রকাশ্যে নয়, কিন্তু আড়ালে বলছে, ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করে আসলেই কি পাওয়া গেল? চীন কি এসে বিদ্যুৎ দিল? পাকিস্তান কি এসে ফ্যাক্টরি চালালো? বাস্তবতা কঠিন। চীন বক্তব্য দেয়, কিন্তু টাকা ঢালতে গেলে পিছিয়ে যায়। পাকিস্তান নিজেই এখন দেউলিয়া অবস্থার কাছাকাছি, আইএমএফের লাইনে দাঁড়িয়ে। মানে যাদের ওপর ভরসা করা হয়েছিল তারা কেউই ভর দেওয়ার মতো নয়। আর গল্পটা ঘুরে ঘুরে শেষে আবার এসে দাঁড়াচ্ছে ভারতের সামনে। কিন্তু এবার ভারত বুঝে গেছে, বন্ধুত্ব যদি একতরফা হয় তাহলে সেটা সম্পর্ক নয়, ব্যবহার। আজ যদি ভারত দৌড়ে গিয়ে সব ঠিক করে দেয়, কাল আবার একই অহংকার ফিরে আসবে। এই কারণেই ভারত অপেক্ষা করছে, না রাগে, না প্রতিশোধে, শুধু বাস্তবতা বোঝার জন্য। রূপপুর আজ একটা সতর্ক সংকেত, একটা শিক্ষা। যে দেশ ভাবে ভারতকে হালকাভাবে নেওয়া যায়, তার জন্য ইতিহাস খুব নির্মম। শ্রীলঙ্কা সেই পাঠ শিখেছে, আজ বাংলাদেশ সেই পরীক্ষার সামনে। শেষ প্রশ্নটা তাই খুব সোজা: বাংলাদেশের নতুন সরকার কি সময় থাকতে ভুল স্বীকার করবে? কি সম্পর্ককে দেখবে বোঝাপড়ার জায়গা থেকে, নাকি অহংকারের স্মৃতিস্তম্ভ হয়ে থাকবে এই 13 বিলিয়ন ডলারের অসম্পূর্ণ প্রজেক্ট? আগামী কয়েক মাসই ঠিক করে দেবে রূপপুর থেকে আলো বেরোবে নাকি অন্ধকার আরও গভীর হবে। ইতিহাস সব দেখছে, পড়শিরাও দেখছে। আপনার মতো কি এইবার কি ভারতের আবার এগিয়ে আসা উচিত, নাকি চুপ থেকে দুনিয়াকে শিক্ষা নিতে দেওয়াই ঠিক? কমেন্টে আপনার মতামত লিখুন, কারণ এটা শুধু বাংলাদেশের গল্প নয়, এটা গোটা ভূ রাজনীতির আয়না।